হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সাধারণ গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম ভিডিও। ত্রিকোণমিতি এই শব্দটা দ্বারা কি বোঝায়? বাংলায় যদি বলি, ত্রি মানে তিন, কোণ মানে তো আমরা সবাই বুঝি, আর মিতি অর্থ পরিমাপ। ইভেন আমরা যখন ছোটবেলায় মুখস্থ করতাম যে জ্যামিতি, জ্যামিতি শব্দটার অর্থ কি? ভূমির পরিমাপ। ঠিক আছে, তো একইভাবে ত্রিকোণমিতি মানে কি? তিন কোণের পরিমাপ। এটার ইংলিশ কি? ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি শব্দটা কিভাবে আসছে? তিনটে শব্দ থেকে, যে একটা হলো ট্রাই, আরেকটা হলো গন, আরেকটা হলো মেট্রন। এই মেট্রন মানে হলো পরিমাপ। ঠিক আছে, আর ট্রাই মানে তো তিন, আর গন মূলত বুঝায় ধার। ঠিক আছে, ধার বা কোণ আর কি। তো এইভাবে আমার ট্রাইগোনোমেট্রি। এখন আমার নেক্সট কোশ্চেন হলো, এই ত্রিকোণমিতি এই অধ্যায়টা আমরা কেন পড়বো, বা এর আসলে আমার কোন কাজে লাগবে, তাই তো? আচ্ছা, তার আগে আমি একটা প্রশ্ন করি, তোমরা বলো ত্রিভুজ কত প্রকার? বুঝরা, ত্রিভুজ কত প্রকার? কত? বলো ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ কত প্রকার? বা ত্রিভুজ কাকে বলে, আগে সেটা বলো, ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই ত্রিভুজ, এটা তো পারো নাকি? এখন প্রকারভেদটা বলো। পারবা? হ্যাঁ, তা ওইটাই বলবা যে ত্রিভুজ প্রকারভেদ বাহুভেদে কি কি আছে। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আহ, আরেকটা? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোন ভেদে? সমকোণী ত্রিভুজ, ষুকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন কোনটা মানে কি আমার সেটা বুঝো। সমবাহু ত্রিভুজ মানে কি? তিনটা সমান। তিনটা বাহু সমান, সে ত্রিভুজ হলো কি সমবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটা বাহু সমান, একটা বাহু সমান। দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু মানে কি? অসমান। মানে দুটা যে বাহু অসমান। ত্রিভুজের প্রত্যেকটা বাহুই অসমান। বিষমবাহু। আচ্ছা, আর কোন ভেদে কি কি বললা? আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে? এই ত্রিভুজে একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। হ্যাঁ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর শুক্রকোণী? 90 ডিগ্রি অপেক্ষা ছোট বাহুকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। না না, প্রপারলি সংখ্যাটা দাও। যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। মজা পাইলাম সংখ্যাটা শুনে। যাক, আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের যে ত্রিভুজের হুম একটি কোণের পরিমাপ 90 অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূল ত্রিভুজ বলে। আচ্ছা, 180 ডিগ্রি থেকে ছোট কেন থাকা লাগবে? জানি না। আচ্ছা, তাহলে বলো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। শিওর? আচ্ছা ঠিক আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তুমি যখন স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাটা দিলে, ওই সময় বলছো কি? যে যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তুমি বলছো 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু 180 ডিগ্রির থেকে কম। এখন 180 ডিগ্রি থেকে যদি বড় হইতো, যদি 181 ডিগ্রি হইতো, তাহলে কি কোনোভাবে আমার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে পারতো বলো? না, এই জন্যই আমরা অ্যাড করি যে 180 ডিগ্রি থেকে ছোট। না অ্যাড করলেও সমস্যা নেই, নাম্বার কাটবে না। বাট ওইটা আমার কনসার্ন না। কনসার্ন হলো তুমি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংখ্যাটা আমাদের দিছো, ওই সংখ্যায় সামান্য ভুল আছে। সংখ্যাটা আবার একটু বলো তো। যে ত্রিভুজের কি বলছো? একটি কোণ সূক্ষ্মকোণ, তাই না? তাই তো বললা। যাই হোক, দেখো,
আমি যদি প্রশ্ন করি যে সমকোণী ত্রিভুজে কি তাহলে কোনো সূক্ষ্মকোণ নাই, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। সমকোণী ত্রিভুজে কি কোনো সূক্ষ্মকোণ নাই? আছে স্যার। কই আছে? কি বলো, কয়টা বলো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কয়টা? এই যে একটা সমকোণী ত্রিভুজ, রেডিমেড একটা সমকোণী ত্রিভুজ আমরা বানাইলাম, অর্ডার করলাম। এখন বলো এই সমকোণী ত্রিভুজে আমার সমকোণ কোনটা? এটা, তাই না? আর এই এই যে দুইটা কোণ আছে এক্সট্রা, এখানে একটা কোণ আর এইখানে আরেকটা কোণ, এই দুইটা কোণের মান কত করে হইতে পারে বলো তো? দুইটা মিলাই 90 ডিগ্রি হবে। দুইটা মিলে 90 ডিগ্রি কেন হবে? কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি মোট 180 ডিগ্রি হইতে হবে। তাহলে যেহেতু এই কোণটার মান 90 ডিগ্রি সিঙ্গেল, তো এই বাকি দুইটা কোণের মোট সমষ্টি হবে আমার 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এই যে কোণটা আছে, এই কোণটার মান 90 ডিগ্রি থেকে ছোট হবে, আর এই কোণটার মানও কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর দুইটা আমি যোগ করলে আমি 90 ডিগ্রি পাবো, তাই না? জি স্যার। তাহলে এই কোণটাকে একটা সূক্ষ্মকোণ না? জি স্যার। কারণ কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। আবার এই কোণটাকে একটা সূক্ষ্মকোণ না? জি স্যার। তাহলে দেখো সমকোণী ত্রিভুজে একটা কোণ হলো গিয়ে সমকোণ, আর বাকি দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ। আবার আমি যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকাইতাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে, মনে করো সূক্ষ্মকোণী দেখতে কেমন হয়, এরকম এরকম টাইপেরই তো। এই, তারপর মনে করো এই, আর একটু হলো গিয়ে এই, এই যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আমি ড্র করলাম। এখন এই সূক্ষ্মকোণী ত্রিভুজের, কেন সূক্ষ্মকোণী ত্রিভুজ? এই সূক্ষ্মকোণী ত্রিভুজের কি মনে করো এই যে কোণ, এই কোণটা মনে করো 90 ডিগ্রি থেকে ছোট। আমি ধরি নিই এই কোণটা হলো গিয়ে 80 ডিগ্রি, ঠিক আছে, এটা হলো গিয়া আমার 80 ডিগ্রি। তাহলে বলো তো এই যে ত্রিভুজের সংজ্ঞা, তুমি যে সংজ্ঞাটা দেছো ওই সংজ্ঞাটা একটু মডিফাই করে আমারে বলো। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলছো যে একটা কোণ সূক্ষ্মকোণ, বাট সূক্ষ্মকোণী ত্রিভুজে কি একটা কোণ সূক্ষ্মকোণ নাকি প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ? তাহলে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজের যখন আমরা সংজ্ঞা দেব, আমরা বলবো যে ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বুঝছো? এটা তো মনে করো 80, তাহলে এইটা আর এইটা, এই দুইটা মিললে কিন্তু মোট আমার 100 ডিগ্রি হবে। সাপোজ এটা যদি হয় 70, এটা হবে 30, এটা যদি হয় 40, এটা হবে 60, তাই না? তাহলে প্রত্যেকটা কোণই কিন্তু সূক্ষ্মকোণ। আচ্ছা তাইলে বুঝলা, তুমি বলো স্থূলকোণী ত্রিভুজের কয়টা সূক্ষ্মকোণ থাকে? বলো দেখি। এটা তো একটা স্থূলকোণী ত্রিভুজ, তাই না? কারণ এই যে কোণটা দেখতেছো এটা একটা স্থূলকোণ, বা এর মান 90 ডিগ্রি থেকে বেশি। আর বাকি যে দুইটা কোণ দেখতেছো, তাহলে অবভিয়াসলি মনে করো 90 ডিগ্রি থেকে বেশি, আমি ধরে নিই এইটা কোণটার মান হলো কি 100 ডিগ্রি। তো এই কোণটার মানই যদি আমার 100 ডিগ্রি হয়, তাহলে এই বাকি দুইটা কোণের মোট সমষ্টি কত হবে বলো তো? 80 ডিগ্রি। এই দুইটা মিললে মোট হবে 80 ডিগ্রি। তার মানে অবভিয়াসলি এই প্রত্যেকটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। মনে করো এটা 30, এটা 50, আবার এটা যদি হয় 25, তাহলে এটা হবে কত? 55। মানে কি এই দুইটা কি সূক্ষ্মকোণ না? জি স্যার। বুঝছো? আমি এভাবে মিলাবা, মনে করো এটার মান আমার 30 দেওয়া, এটার মান আমার 50 দেওয়া, তাহলে আমি দেখবো আচ্ছা এটা 30 ডিগ্রি না, 30 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ এটা একটা সূক্ষ্মকোণ। আবার এটার মান কত? 50, 50ও কিন্তু 90 থেকে ছোট, তার মানে এটাও একটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা বুঝলাম যে সমকোণী ত্রিভুজে একটা হলো গিয়ে সমকোণ, বাকি দুইটা কিন্তু কি? বাকি দুইটা কেমন কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আবার স্থূলকোণী ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ আর বাকি দুইটা সূক্ষ্মকোণ। কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজে দেখো প্রত্যেকটা কোণই কি? সূক্ষ্মকোণ। প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। ঠিক আছে। আর সমবাহু বিষমবাহু আর সমদ্বিবাহু তো আমরা সবাই পারি মোটামুটি। আচ্ছা একটা উপপাদ্য আছে, আমরা ছোটবেলায় শিখছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তোমার কি মনে আছে এটা? বা এটা দ্বারা, কি বুঝায় তা কি বোঝো? মনে করো এই যে বাহুটা দেখতেছো আর এই আরেকটা বাহু দেখতেছো, এই দুইটা বাহুর মনে করো আমার দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এইটাও মনে করো 5 মিটার, এইটাও হইলো গিয়ে আমার 5 মিটার, হইতেই তো কিন্তু পারে এইভাবে, তাই না? এই যে আমার এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু,
তাহলে এবি বাহু আর এসি বাহু এই দুইটা বাহুর দৈর্ঘ্য লেগে সমান, এটা আমরা এইভাবে বুঝাই, যেখানে এটা করার মাধ্যমে আমি বুঝাই যে এবি আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। বাকি থাকে বিসি বাহু। ভালো কথা, এটা বোঝার আগে আরেকটা জিনিস, তুমি কি জানো ত্রিভুজের গঠনের শর্ত? সাপোজ আমি এরকম কিন্তু ছোটবেলায় আমরা এমসিকিউ সলভ করছি। সাপোজ আমি তোমার তিনটা দৈর্ঘ্য দিলাম যে 5, 6 আর হলো গিয়া 12, আর আমি তোমার প্রশ্ন করলাম এই যে তিনটা আমি তোমার বাহু দিলাম, বাহুর দৈর্ঘ্য দিলাম, এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে কি আমি ত্রিভুজ আঁকাইতে পারবো নাকি পারবো না? এই শর্তটা কি বলো তো? পারবা? স্যার পারি না। আচ্ছা দেখো, ত্রিভুজ গঠনের শর্ত হলো গিয়া ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। তো আমার যদি এই টাইপের এমসিকিউ আসে যে দেখো তো নিচে কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে, বা তোমার তিনটা বাহুর এভাবে দৈর্ঘ্য দেবে, বলবে যে এটি দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে নাকি যাবে না, তখন আমরা কি করব? তখন আমরা দেখবো সব থেকে ছোট যে দুইটা বাহু আছে, যেমন এই ক্ষেত্রে আছে 5 আর আছে 6, এই 5 আর 6 আমরা যোগ করব। 5 আর 6 যোগ করলে কত হয় বলো তো? 5 আর 6 যোগ করলে কিন্তু 11 হয়। কিন্তু এই 11 আর অপর যে বাহুটা এটা কিন্তু 12। বাট আমার শর্ত হলো গিয়ে এই এই সব থেকে ছোট বা যে কোনো তুমি দুইটা বাহুর যদি আমি দৈর্ঘ্যের সমষ্টি নাও, এটা অবশ্যই অপর বাহু থেকে বড় হইতে হবে। তাহলে এটা তো 11 হয়েছে, এটা কিন্তু 12 থেকে বড় না, এটা কিন্তু 12 থেকে ছোট। তাহলে বলো তো এই ত্রিভুজটা কি গঠন করা যাবে এই তিনটা বাহু দিয়ে? না। এই ত্রিভুজটা কিন্তু গঠন করা যাবে না। এটা আগে তুমি পড়ো নাই কখনো? না পারি। বা যদি বলে এখন 5, 6, 8 এটা কি গঠন করা যাবে বলো? জি স্যার। দেখ 5 আর 6 যোগ করলে 11, 11 কিন্তু 8 এর থেকে বড়। আবার তুমি যদি 6 আর 8 যোগ করো, 6 আর 8 যোগ করলে কত হয়? 14, 14 কিন্তু 5 এর থেকে বড়। আবার 8 আর 5 যোগ করবা কত হয়? 13, 13 কিন্তু 6 এর থেকে বড়। মানে প্রত্যেকটা আসলে কইরা কইরা দেখান লাগে না, আমি জাস্ট কি করব, সব থেকে ছোট যে দুইটা বাহু আছে ওই দুইটাকে যোগ করব, দেখবো এটা অপরটার থেকে বড় হয়েছে কিনা। কারণ কি? কারণ হলো গিয়ে সব থেকে ছোট যে দুইটা সেটা যোগ করলেই যদি অপর বাহু থেকে বড় হয়, তাহলে অবভিয়াসলি অন্য যে কোনো তুমি দুইটাই যোগ করো না কেন, তাও অন্য বাহু থেকে বড় হবে। লজিকটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আশা করি এই টাইপের এমসিকিউ আসলে আমরা উত্তর দিতে পারবো। আর এটা যে বললাম যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, দেখো আমি কিন্তু বলছি এই এবি আর এই যে এসি এই দুইটা বাহু পরস্পর সমান। যদি সমান হয় তাহলে কি হবে? দেখো এই যে এবি বাহু, এবি বাহুর বিপরীত কোণ কোনটা? বিপরীত কোণ হইল গিয়া এইটা। আবার এসি বাহু, এসি বাহুর বিপরীত কোণ হইল গিয়া এই কোণটা। আচ্ছা কোণের নামকরণ আমরা কিভাবে করি জানো? যেমন এই কোণের নাম কি? এই কোণের নাম হলো গিয়া কোণ বি। বাট আমরা আরেকটু স্পেসিফিক করতে পারি নামটারে, আমরা বলতে পারি এটার নাম হলো গিয়া কোণ এ বি সি। আবার এই যে কোণটা দেখতেছো এই কোণের নাম কি? এই কোণের নাম হলো গিয়ে কোণ সি। অথবা আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি কোণ এ সি বি। আবার আমরা চাইলে এই কোণটাকে কোণ বি সি এও বলতে পারি। বুঝছা নামকরণ কি করতে পারবা? জি স্যার। তাহলে আমার এই কোণ আর এই কোণ এই দুইটা কোণ পরস্পর সমান হবে। মানে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটাও 50 ডিগ্রি হবে, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও 70 ডিগ্রি হবে। কেন? কারণ এই যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, এই কথাটা খাতায় লিখে ফেলাবা রেকর্ডিং দেখার সময়। বুঝছো? তাহলে তোমার যদি আমি বলি এই কোণের মান মনে করো আমি জানি না, আমরা জাস্ট এই কোণটা দিচ্ছি, ঠিক আছে, এই যে এই কোণ, এই কোণের মান মনে করো বলছে 30 ডিগ্রি। আর অপর দুইটা মনে করো আমি আমাকে বের করতে বসে যে কোণের মান কত, ধরে নি যেহেতু অজানা রাশি ধরলাম এক্স। তাহলে বলো তো এটা সলভ করো, এটা এই আমার এই প্রত্যেকটা কোণের মান কত হবে, কিভাবে বের করবা? এটা যদি এক্স হয় তাহলে এইটাও কিন্তু এক্স, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আর আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো এক্স এর সঙ্গে এক্স যোগ করো কত হয়? 2x, 2x এর সঙ্গে এই কোণটার মান কত? 30 ডিগ্রি, যোগ করো। এখন সূত্র অনুসারে তুমি যদি সবকটা কোণ যোগ করো তাহলে তোমার পাওয়ার কথা হইলো গিয়া 180 ডিগ্রি। দেখো তো বুঝটা আমি একটা সমীকরণ পাইছি কিনা? জি স্যার। তো এই সমীকরণে অজানা রাশি কয়টা? একটা। একটা। তাহলে আমি সমাধানটা করতে পারবো। জি স্যার। সমাধান করলে এক্স এর মান আসবে 180 থেকে 30 বিয়োগ করলে 150, আর 150কে 2 দিয়ে ভাগ করলে হবে 75। অর্থাৎ এক্স এর ভ্যালু কত আসবে? 75 কি ডিগ্রি। বুঝছো? ডিগ্রি। এখন এই যে কথাগুলো বললাম এগুলো কিছু এক্সট্রা আলাপ করছি,
ঠিক আছে, এখন আমরা ত্রিকোণমিতিতে ঢুকিই নেই, জাস্ট ত্রিভুজ সম্পর্কে কিছু কথা বলছি। এখন ত্রিকোণমিতি কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এই চ্যাপ্টারটা মূলত শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ত্রিকোণমিতির ব্যবহার বইয়ের প্রথম পৃষ্ঠায় একটু দেওয়া আছে, কষ্ট করে রিডিং পড়বা। মূলত গাছের ছায়া থেকে গাছের মোট কত, গাছটা কত লম্বা, এগুলো বের করতে পারি। আবার নদীর তীরে বৈশা ওই নদীর প্রস্থ কত বা বিস্তার কতটুকু, এটা বের করতে পারি। আমি এক্সাক্ট বইয়ের কথাই বলছি, তোমরা রিডিং পড়ে নিও। পরবর্তী পৃষ্ঠায় যাই, দেখি কি আছে। হ্যাঁ, এখানে কিছু সাইন দেয়া আছে, আগে সাইনগুলো সম্পর্কে বলি। দেখো এটার নাম কি, এটার নাম হলো কি অ্যালফা বা আলফা, এটার নাম হলো গিয়া বিটা, এটা হলো গিয়া গামা, এটার নাম হলো গিয়া থিটা, এইটা হলো গিয়া ফাই, আর এইটাকে আমরা বলি ওমেগা। ঠিক আছে, এগুলো কিছু গ্রিক লেটার, এগুলোর মাধ্যমে সাধারণত আমরা একটা কোণকে প্রকাশ করি। ঠিক আছে, সাপোজ বললাম এই একটা কোণ, এই কোণকে মনে করো আমি আলফা নাম দিলাম। আবার এই আর একটা কোণ, এই কোণটাকে মনে করো আমি বিটা নাম দিলাম। ঠিক আছে, আমি চাইলেই কিন্তু এইভাবে নামকরণ করতে পারি। সাধারণত এইভাবে নামকরণগুলো আমরা করবো ত্রিকোণমিতিতে। এটা মনে করো আলফা দিলাম, এইটারে মনে করো আমি বিটা নামকরণ কইরে ফেলালাম। বুঝছো? আচ্ছা দেখি এখন উপরে কি লেখা, উপরে লেখা যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে না, এই তিনটা বাহুকে কিছু স্পেশাল নাম দেওয়া হয়। প্রথমত নামটা হলো গিয়ে এই দেখো, এই যে সমকোণ, এই সমকোণের যে বিপরীতে একটা বাহু দেখতেছো না, আচ্ছা বলো তো এই সমকোণের বিপরীত বাহুর নাম কি? এর একটা স্পেশাল নাম আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বাহু। কি এটা? অতিভুজ। অতিভুজ। অতিভুজের ইংলিশ হাইপোটেনাস। ঠিক আছে, তাহলে সমকোণের, তাহলে অতিভুজের পরিচয় কি বলতো? সমকোণের বিপরীত বাহু, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে অপর দুইটা বাহুর নাম বলো তো আমারে। ভূমি লম্ব। এই নামকরণটা আমি, এবি হ্যাঁ মানে এবি বাহু, লম্ব। এবি এবি লম্ব। আচ্ছা দেখো, এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু। এখন এসি বাহুরে আমরা বলছি অতিভুজ, হ্যাঁ, যার ইংলিশ হাইপোটেনাস। আর এর পরিচয় কি? সমকোণের বিপরীত বাহু, এটা লিখে ফেলাই। এখন তুমি আমারে বলছো যে এবি হইলো গিয়ে লম্ব আর বিসি কি? ভূমি। জি স্যার। বাট আমার এই নামটা একটু পছন্দ না। ইভেন তোমাদের যে বোর্ড বুক, এই বোর্ড বুকেও কিন্তু তুমি দেখবা এইভাবে নামকরণ করে না খুব একটা। কি বলে? তারা বলে, তারা আসলে বলতে পারে না। কেন বলতে পারে না? তাদের ফার্দার নামকরণের জন্য তোমার কি করতে হবে, তোমার যে কোনো একটা কোণকে নির্দিষ্ট করে দিতে হবে। হ্যাঁ, সাপোজ আমি এখন এই যে আলফা কোণ নিয়ে কাজ করব, আমি কারে নিয়ে কাজ করব? এই আলফা কোণকে নিয়ে, শুধুমাত্র এই কোণটা নিয়ে কাজ করতেছে। আমি এইটার দিকে, এই কোণের দিকে আমি তাকাবো না, আমি এই আলফা কোণ নিয়ে কাজ করব। হ্যাঁ, মনে করো এই বিটা কোণ না, এটা উদ্দেশ্য হয়ে গেছে। তো এখন যদি তাই হয়, তাহলে আলফা কোণের সাপেক্ষে দেখো তো এই কোণটার সাপেক্ষে বিপরীত বাহুকে এবিসি না, বলো। জি স্যার। এই জন্য এই বিসি কে আমরা বলি বিপরীত বাহু। কখন বলবা বিসি কে, কখন বিপরীত বাহু বলবা? যখন তুমি আলফা কোণ নিয়ে কাজ করতেছো। তাহলে এটা যদি বিপরীত বাহু হয়, যার ইংলিশ হলে গিয়ে অপোজিট সাইড, মানে অপোজিট লেখা রাখো জাস্ট, তাহলে বলো তো অন্য বাহুটাকে কি নাম দেয়া যায়? এই যে এবি বাহু, এর কি নাম দেবা? এ তো এই যে আলফা কোণের সঙ্গে কি লাগিয়ে রয়েছে না, তো এই জন্য এর নামকরণ হবে সন্নিহিত বাহু। কি? সন্নিহিত বাহু মানে তোমার পাশে আছে আর কি, সন্নিহিত বাহু ইংলিশে বলে অ্যাডজাসেন্ট, মানে পাশে আছে। ঠিক আছে, এখন আমি ওই ভূমি আর লম্ব এইগুলো যাইতে চাই না। বাট হ্যাঁ, তুমি বলছো এটা ভূমি এটা লম্ব, আমি মানিয়ে নিলাম। বাট এটা হলো গিয়ে মোর একুরেট টার্ম। যখন তুমি আলফা নিয়ে কাজ করতেছো, আলফার সাপেক্ষে এইটা হলো গিয়ে বিপরীত বাহু, আলফার সাপেক্ষে এইটা হলো গিয়ে সন্নিহিত বাহু। আর তুমি আলফা নাও বিটা নাও আর যে কোনোই নাও না কেন, সবসময় এই এসি বাহুটা হলো গিয়া অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে। কারণ অতিভুজের পরিচয় হলো গিয়া সমকোণের বিপরীত বাহু। ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন কোণ নিয়ে, অন্য কোন সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, এখন তাইলে বলো তো, আমি যদি বিটা নিয়ে কাজ করি, যে বিটা, বিটাকে নিয়ে যদি আমি কাজ করি, তাইলে আমার এই যে কোনটা বিপরীত বাহু বলবো, কোনটার সন্নিহিত বাহু বলবো, একটু বলো তো আমারে। বিটার, এই বিটার সাপেক্ষে বিপরীত বাহু কি হয়ে যাবে?
এবি। এবি কিন্তু বিপরীত বাহু হয়ে যাবে, এবি হয়ে যায় বিপরীত বাহু। একটা গান আছে না, ওই যে সম্পর্ক বদলে গেল একটি পলকে, অবস্থাটা কিন্তু ওরকম। যখন বিটা কোণ নিয়ে কাজ করবা তখন এবি হয়ে যায় বিপরীত বাহু। আবার তাহলে বলো তো বিটা কোণের সাপেক্ষে অতিভুজকে, এসি। অতিভুজ কিন্তু চেঞ্জ হইতেছে না, অতিভুজ কিন্তু ওই অলওয়েজ এসেই থাকবে। আর তাহলে বিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহুকে বিসি। বিসি। তুমি কিন্তু ধরতে পারছো জিনিসটা সুন্দরভাবে। যাক, ধন্যবাদ। তাহলে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কোণ যদি তোমার দিয়ে দেয়, তুমি ওই ডিফারেন্ট ডিফারেন্ট কোণের সাপেক্ষে কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু বের করতে পারবা না? দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটাই দরকার। তাহলে একটা কাজ করি তো, একটা ত্রিভুজ আঁকাই, ঠিক আছে? আচ্ছা, আমার তো আবার সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে, এটা একটা সমস্যা, হাতে আবার একুরেট সমকোণী ত্রিভুজ আঁকা যায় না। যতই আঁকি কিছু সমস্যা থেকেই যাবে। এর থেকে এদিক দিয়ে মাইরা দিই। ঠিক আছে, কত সুন্দর একটা ত্রিভুজ আমি আঁকাইলাম। এখন আমার একটু বলো তো, এই ত্রিভুজে ভূমি কোণটা আর লম্ব কোণটা? এই ত্রিভুজে ভূমি কোণটা লম্ব কোণটা বলতে পারলে তোমার পুরস্কারের কথা বলবো না, তাহলে পাইরে যাবো, আবার টাকা দেওয়া লাগবে। বলো, ভূমিকে লম্বকে। বাহু কোন বাহুগুলোর নাম বলো, মনে করো এটা হলো গিয়ে এ, এটা হলো গিয়ে বি, আর এটা হলো গিয়ে আমার সি। এখন আমার নামকরণ গুলো করো, কোন বাহুরে আমি কি বলবো? বা এই ত্রিভুজে সমকোণকে আগে সেটা আইডেন্টিফাই করো, সমকোণকে এই ত্রিভুজে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণ হলে গিয়ে এই যে এই কোণটা, কোণ বি। বা আমি একটু ভালোভাবে বলতে পারি, কোণ এ বি সি হইল গিয়া সমকোণ। তাহলে অবশ্যই আমার অতিভুজকে, অতিভুজ কিন্তু এসি। হুম, এটা হলো কি আমার অতিভুজ। এখন তাহলে বলো ভূমিকে আর লম্বকে। আপাত দৃষ্টিতে তুমি ভূমি লম্ব এভাবে আইডেন্টিফাই করতে পারবে না। সবসময় আমরা সাধারণত এই ভূমি লম্ব কেন বলি, যে টাইপের আমরা ত্রিভুজ দেখি সবসময় এইটা ভূমি থাকে আর এইটা লম্ব থাকে, বাট তুমি যদি ত্রিভুজটা এইভাবে ঘুরে দাও, ওই সময় কিন্তু তুমি ইজিলি এইভাবে ভূমি লম্ব বলতে পারবা না। তোমার অবশ্যই একটা কোণ দেয়া থাকা লাগবে। সাপোজ তুমি যদি এই কোণটা দিয়ে রাখো, হ্যাঁ এইটা মনে করো হলো আমার থিটা কোণ। হ্যাঁ, থিটা নামকরণ করলাম, এই কোণটার নাম হলো কি থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহুকে বলো তো? বিসি। বিসি হইলো কি আমার বিপরীত বাহু। আর সন্নিহিত বাহুকে তাইলে? এবি। তাহলে এখানে তুমি বলো কিভাবে তুমি আইডেন্টিফাই করবা কোনটা ভূমি কোনটা লম্ব, বের করতে পারবা? দিতে। কই বের করতে পারবা? বের করতে পারবা না দেখি তো আমি বিপরীত বাহু ওই তারপর, সরি ওদিকে আবার সরল লেখছি কেন, সন্নিহিত বাহু লেখলাম। তুমি এভাবে যদি ঘুরাইয়া দিই, তাহলে কোনটা লম্ব কোনটা ভূমি তুমি বুঝবা না, দেখেই তোমার আমি এই বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর কনসেপ্টটা ভালো মতো বুঝতে বলছি। ঠিক আছে, সবসময় এগুলো ইউজ করবা, ওই লম্ব ভূমি এসব ইউজ করবা না। বুঝছো? দিতে। আচ্ছা সামনে যাই। তা দেখো উদাহরণ একে কি বলছে, যে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু আর বিপরীত বাহু চিহ্নিত করতে বলছে। আমার কি বলছে ভূমি চিহ্নিত করো, লম্ব চিহ্নিত করো বলছে? না তো। তুমি বইয়ে কোথাও দেখবা না। তাহলে বলো, এই প্রথম যে ত্রিভুজটা আছে, এই যে এই ত্রিভুজে অতিভুজকে, আচ্ছা আমি একটা কাজ করি, নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ তুমি বলতে থাকো। অতিভুজকে তাড়াতাড়ি বলো, সময় নেই তো। প্রথমটা এবি অতিভুজ। হ্যাঁ প্রথমটা না, হ্যাঁ এ বি অতিভুজ। আর সন্নিহিত বাহু বিসি। হ্যাঁ সন্নিহিত বাহু বিসি। থামবো না, বলতে থাকো। ও, বিপরীত বাহু এসি। হ্যাঁ এর পরবর্তী ত্রিভুজ ক কমপ্লিট খ। এসি অতিভুজ। হুম। সন্নিহিত বাহু বিসি। হুম। বিপরীত বাহু এবি। এ বি, হ্যাঁ এদিকে অবশ্য এই নামকরণ করে আমি যদি নাও করি তাও হইতো, কারণ এখানে তারা এই যে ছোট হাতের পি কিউ আর দিয়ে মানে বাহু বুঝাই দিছে। যদি বলতা যে অতিভুজ হলো গিয়ে পি বাহু, তারপরে বিপরীত বাহু হইলো গিয়া কোনটা আর বাহু, আর সন্নিহিত বাহু হইলো গিয়া কিউ বাহু, বুঝছো? পরবর্তী ত্রিভুজটার দিকে তাকাও, এটার ক্ষেত্রে বলো কোনটা অতিভুজ কোনটা বিপরীত কোনটা সন্নিহিত। ইএফ অতিভুজ। ইএফ অতিভুজ, হ্যাঁ ওকে। সন্নিহিত হচ্ছে জিএফ। জিএফ, হ্যাঁ। বিপরীত বিভু।
বিপরীত হলো ইজি। আচ্ছা, পারফেক্ট। আচ্ছা, তাইলে এখন একটু এইখানে আসি। বলো, এই কোণটার ক্ষেত্রে মানে এই যে আমার একটা ত্রিভুজ দেয়া আছে, তুমি নিচে তাকাইও না। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি আলফা কোণকে বিবেচনা করো, তাহলে আলফার সাপেক্ষে বিপরীত বাহুকে, নাম তো নামকরণ তো করার নাই, তুমি জাস্ট ই বলো, ওই মানটা বলো। আলফার ক্ষেত্রে বিপরীত বাহুকে 24 24, হ্যাঁ। আর সন্নিহিত বাহু, 7 সন্নিহিত বাহু। আর অতিভুজ, 25 আর বিটা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু কত? 7 অতিভুজ, অতিভুজ 25 আর সন্নিহিত বাহু। 24 হ্যাঁ, গুড। এগুলো ইজি একদম। তাহলে কাজ এখানে যে দেয়া আছে, অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু নির্দেশ করে এই থিটা আর ফাই কোণের জন্য, তুমি এগুলো করতে পারবে না এইচডব্লিউ? লিটার একদম ইজি। আচ্ছা, একটু নিচে আসি, দেখি তো কি বলছে তারা। এটা একটা প্র্যাকটিক্যাল টাইপের জিনিস, যে নিচে চারটি সদৃশ কোণী, সদৃশ সমকোণী ত্রিভুজের, আচ্ছা সমকোণী ত্রিভুজ, তার মানে আচ্ছা আমি তো আগেই বলছি যে ত্রিকোণমিতি কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে দেখো, এই একটা সমকোণী, এই একটা সমকোণী, 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 প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ। এছাড়াও এরা কি সদৃশ সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এরা সদৃশ কোণী আর কি, বুঝছো? সদৃশ কোণী ত্রিভুজ। আচ্ছা, তোমরা সর্বসমতা আর সদৃশতা নামক টপিকটা কি পড়ছো আগের ক্লাসে, ক্লাস 8-এ? লিটার পড়ছিলাম। তো মনে আছে কিছু? যাই হোক, আপাতত জাস্ট মনে রাখো, সদৃশ মানে বুঝাইতেছে যে কোণ সমান, ঠিক আছে? সাপোজ এখানে কি, এই যে কোণ এ, এই যে এই হলো গিয়ে কোণ এ, আবার এই ত্রিভুজে এই হলো গিয়ে কোণ এ, এখানে এই হলো গিয়ে কোণ এ, আবার এই ত্রিভুজে এই হলো গিয়ে কোণ এ। এই প্রত্যেকটার কোণের মান সমান। মনে করো এটা যদি হয় 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে? আবার এখানে দেখো কোণ বি, এখানে একটা সাইন দেয়, এটা কিন্তু বুঝিতেছে 90 ডিগ্রি, কোণ বি হলো গিয়ে 90 ডিগ্রি। আবার এই ত্রিভুজেও কোণ বি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বুঝছো? আমি তো হিসাব করছি এর 30 ডিগ্রি আমি ধরে নিছি, আমি কিন্তু শিওর জানি না। এখন এ যদি 30 হয়, বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সি এর মান কিন্তু হবে 60 ডিগ্রি, আমি হিসাব করে বের করছি। সি তাহলে মনে করো এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, বুঝছো? তো যেহেতু প্রত্যেকটা ত্রিভুজের কি কোণগুলা সমান একে অপরের সাথে, এই জন্য এরা হলো গিয়ে সদৃশ। আবার পরে বলছে সমকোণী, যেহেতু প্রত্যেকটা কোণ এক সমকোণ, এই জন্য বলছে, বুঝছো? তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য আর অনুপাত কোণের ক্ষেত্রে, এবার এটা মানে মূলত কি বলছে, যে দৈর্ঘ্য মাপতে বলছে, দৈর্ঘ্য মেপে সারণীটি পূরণ করতে বলছে। তুমি স্কেল দিয়া এই প্রত্যেকটা দৈর্ঘ্য মাপবা। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বাহুর দৈর্ঘ্য মনে করো বিসি, হ্যাঁ, এখানে মেবি একটা কাটা পড়ছে, বাট নিচে আরেকটা দাগ আছে, 4টা রিডিং হবে, ঠিক আছে? বিসি মনে করো, এই বিসির তুমি দৈর্ঘ্য নেবা, তারপরে এই ত্রিভুজের বিসির দৈর্ঘ্য নেবা, তারপর এখানে লিখবা, তারপরে এই ত্রিভুজের বিসির দৈর্ঘ্য নিয়ে এখানে লিখবা, আবার এই ত্রিভুজের বিসির দৈর্ঘ্য নিয়ে এখানে লিখবা। তো এইভাবে বিসি, এবি, এসি, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রেই দৈর্ঘ্যগুলো তুমি নেবা। তারপর কি বলছে, অনুপাত করতে। মনে করো বিসি, বিসি বাই এসি, ঠিক আছে? মনে করো প্রথমে তুমি মনে করো এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছো, তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি বিসির একটা মান পাবা, বিবির একটা মান, এসির একটা মান পাবা। তো বিসি কে এসি দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাবা, এটা এখানে লিখবা। এইভাবে করে করে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে করবা। এরপরে আবার কি, এখানে একটা অনুপাত করতে বসেছে, এবি বাই এসি, বিসি বাই এবি, এগুলো করতে পারবা না? লিটার এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালটা কইরা তোমার একটা ম্যাজিক দেখবা। তুমি যখন করবে এগুলা, তারপর একটা ম্যাজিক কি দেখবে জানো? তো এই যে তুমি বিসি বাই এসি বের করবে না, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে এই বিসি বাই এসির মান সমান হবে, বুঝছো? এটাই তো ম্যাজিক। কেমনে? কারণ এরা সদৃশকোণী ত্রিভুজ, বুঝছো? আরেকটু সামনে বুঝতে পারবা। এই মনে করো প্রথম এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাই এসির মান কনস্ট্যান্ট হবে বা সমান হবে, বুঝছো? হইতে পারে সেটা কত হবে আমি তো সঠিক বলতে পারতেছি না, আমার কাছে যদি মাপতে পারতাম তাইলে বলতে পারতাম। আবার এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি যখন এবি বাই এসি করবা, এই প্রত্যেকটা ক্ষেত্রে এবি বাই এসির মান কিন্তু সমান হবে। আবার প্রত্যেকটার ক্ষেত্রে বিসি বাই এবির মানও কিন্তু সমান হবে। এগুলা স্পেশাল কিছু অনুপাত, ঠিক আছে? এগুলো হলো গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত।
এদের নাম আছে স্পেশাল স্পেশাল। সাপোজ এই যে বিসি বাই এসি না, এই বিসি বাই এসি কে দেখো, বিসি হলো গিয়া এই, এসি হলো গিয়ে এই, এসি হলো গিয়ে আমার কি অতিভুজ। আর তোমার কিন্তু একটা কোণ দেয়া আছে, দেখো এটা তো সমকোণ, এটার আমরা মানে আমলে আনবো না, আমি দেখবো আমার কি এই কোণটা দেয়া নাকি এই কোণটা দেয়া। আমার কিন্তু এ কোণটা দেয়া আছে, এ কোণ মানে এই কোণটা দেয়া আছে। এখন এই কোণের সাপেক্ষে আমি যদি মনে করো বিসি নিয়ে কাজ করতেছি, এই বিসি কিন্তু বিপরীত বাহু, আর এসি তো সবসময় অতিভুজ মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আর কি। তাহলে এই বিসি বাই এসি বলতে কি বোঝাইতেছি, বিসি হইলো গিয়ে উপরে হইলো গিয়া আমার বিপরীত বাহু, আর একে ভাগ করতে এসে আমি অতিভুজ দিয়ে, তাই না? তাহলে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এই যে আমি কথাটা বললাম তুমি কি বুঝছো? আবার এবি বাই এসি, এবি বাই এসি কি দেখো তো, এই কোণের সাপেক্ষে এই এবি কে, এবি কে সন্নিহিত বাহু না? আর সন্নিহিত বাহুকে এসি দিয়ে ভাগ করতেছে, এসি কে অতিভুজ, তাই তো? তাহলে এই প্রত্যেকটাও কিন্তু তুমি মান সমান পাবা। আবার এই যে বিসি বাই এবি, দেখো বিসি হইলো গিয়ে বিপরীত বাহু, আর এবি কে সন্নিহিত বাহু না? এই প্রত্যেকটাতেই দেখো তোমার এই যে কোনটা দেয়া, বিসি কে, বিসি হইলো গিয়ে বিপরীত বাহু, আর এবি কে সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এই যে আমি যে করলাম না বিপরীত বাহু ভাগ অতিভুজ, এটার নাম হইল গিয়া সাইন অনুপাত। আবার এই যে আমি করলাম সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, এর নাম হইল গিয়া কজ অনুপাত। আর এই যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু করলাম, এর নাম হইল গিয়া ট্যান অনুপাত। বুঝছো? এর সামনে বিস্তারিত আমরা পড়বো, মানে একটু এর পরের পৃষ্ঠে আর কি। কঠিন লাগতেছে বিষয়টা একটু বলো তো? এটা কিন্তু একটা মানে কি বলবো মজার বিষয়, যে তুমি এটা ম্যাজিক দেখলে প্রত্যেকটার ক্ষেত্রে মান সমান পাবা, মান সমান পাবা, মান সমান পাবা। কেন? কারণ এরা সদৃশ কোণী। বুঝছো? যদি সদৃশ না হইতো তাহলে কিন্তু মানগুলো সমান হইতো না। দেখো পরবর্তী পৃষ্ঠায় যাই। হুম, কি বলছে যে এই যে এক্স ও এ একটা কি, এই যে সূক্ষ্মকোণ দেখাই যেতেছে, কারণ এটা 90 ডিগ্রি থেকে ছোট। ও এ বাহু, এই যে ও এ বাহুতে তুমি র্যান্ডম দুইটা পয়েন্ট নাও। সাপোজ প্রথমে নাও এই যে বি বিন্দু নাও, এই বি বিন্দু থেকে কি করলা, বি বিন্দু থেকে একটা লম্ব টানলা ও এক্স রেখার উপর এম বিন্দুতে, ঠিক আছে? এই যে পি এম একটা লম্ব পাইলা। আবার এই ও এর উপর আরেকটা বিন্দু নাও পি ওয়ান, পি ওয়ান থেকে ও এক্স এর উপর আরেকটা লম্ব টানো এই যে এম ওয়ান বিন্দু পর্যন্ত। তাহলে এই যে পি এম আর পি ওয়ান এম ওয়ান, এই দুইটা হলো গিয়ে কি ও এক্স এর উপর লম্ব। বুঝছো? তাই তুমি যদি এভাবে লম্বটা টানো, তাহলে লাভ কি হয়েছে, লাভ হয়েছে তোমার কিন্তু দুইটা সদৃশকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। কোন দুইটা দেখো, এই যে পিওএম এই একটা ত্রিভুজ, আবার পি ওয়ান ও এম ওয়ান এই হলো গিয়ে আরেকটা ত্রিভুজ। আর এই দুইটা ত্রিভুজ হলো গিয়ে সদৃশকোণী পরস্পর। কিভাবে? কারণ দেখো এই যে এই কোণ কিন্তু মানে এটা কিন্তু একটা কমন কোণ তাদের মধ্যে, এই ত্রিভুজের মধ্যে এই কোণ আছে, আবার এই ত্রিভুজের মধ্যেও এই কোণটা আছে। বুঝছো? যাই হোক, এটা সদৃশকোণী ত্রিভুজ। এখন আমি ওই ব্যাখ্যাটা এই অধ্যায়ে না দিয়া, সম্ভবত তোমাদের জেনারেল ম্যাথ সর্বসমতা সদৃশতা নিয়ে অন্য কোনো চ্যাপ্টার আলোচনা করা আছে, ওইটা যখন করবা তখন বুঝতে পারবা যে এরা হলো গিয়া পরস্পর কি সদৃশকোণী ত্রিভুজ। বুঝছো? তাহলে যদি আচ্ছা ও না আচ্ছা, এটা তো এখনো বোঝানো যাইতে পারে, বেশি তো কঠিন কিছু না। তুমি কি এই এই বাহু এই বিন্দু থেকে এই বাহুর উপর কি একটা লম্ব টানছো না? বলো তো, লম্ব টানলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আবার তুমি পি ওয়ান থেকেও কিন্তু এই বাহুর উপর কি লম্ব টানছো না? তো 90 ডিগ্রি। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে তুমি যদি তুলনা করো, তাহলে একটা কমন কোণ পাবা। মনে করো এই কোণটা আমি ধরে নিতেছি হিসেবের সুবিধাতে 40 ডিগ্রি, ধরো জাস্ট ধরো এটা হলো 40 ডিগ্রি। আর এই প্রত্যেকটা ত্রিভুজে কিন্তু কি সমকোণী ত্রিভুজ না? এইটাও একটা সমকোণী, আবার এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ সমকোণ 90 ডিগ্রি। তা এটা মনে করো ধরছি 40, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 40 হয়, এটা যদি 90 হয়, তাহলে মোট আমার হয়েছে কত? 130 ডিগ্রি। আবার এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এটা যদি 90 হয় আর এটা যদি 40 হয়, আমার মোট কত হয়েছে দুইটা কোণ মিলাইয়া 130 ডিগ্রি। তাহলে রিমেইনিং যে কোণটা আছে ওই কোণটা কি দুইটা পরস্পর সমান হবে না? এই কোণ আর এই কোণ কি সমান হবে না বলো? মান কত হবে? যদি তুমি এটাকে 40 ধরো তাহলে এটার মান হবে 50, এটার মানও তাহলে হবে কত? 50। এছাড়া
আমরা একেবারে পিচ্ছি অবস্থায় একটা জিনিস শিখছিলাম, সেটা কি একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো কি আমাদের মনে আছে? একান্তর কোণ, অনুরূপ কোণ সম্পর্কে কি তোমার মনে আছে বলো? না, আচ্ছা সমস্যা নেই, এখন মনে পড়লেই হবে। এইটা মনে করো দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা নিলাম, এই একটা, এই আরেকটা, দুইটা কি পরস্পর সমান্তরাল সরলরেখা, আর এইটা হলো কি একটা কি তাদের ছেদ করছে, তাই না? তাহলে এর নাম হলো কি ছেদক। এই ছেদকটা যদি ছেদ করে তাহলে, আচ্ছা তারাও আরেকটা তো জিনিস আছে, ওটা হলো কি বিপ্রতীপ কোণ। মনে করো এই যে এই কোণটা দেখতেছো না, আচ্ছা সরি সরি, হুম, দেখো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে পরস্পর কি বলে? এদের বলে বিপ্রতীপ কোণ। আর আমরা জানি যে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়, মানে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 40 ডিগ্রি। কেন হবে? কারণ বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর, বলো, বিপ- বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। বিপ্রতীপ কোণের জন্য সমান্তরাল লাগবে না, জাস্ট র্যান্ডম যে কোনো, মনে করো এই একটা সরলরেখা আছে, এখান থেকে আসলো, এই একটা সরলরেখা এখান থেকে এভাবে আসলো, তাহলে এই ক্ষেত্রে আমার বিপ্রতীপ কোণ কারা কারা জানো? এই কোণ আর এই কোণ, এই দুইটা হলো গিয়ে পরস্পরের বিপ্রতীপ কোণ, অর্থাৎ এইটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটাও কত হবে? 30 ডিগ্রি। আবার তাহলে ভাইয়া এই কোণ আর এই কোণ, এই দুইটা কি পরস্পরের বিপ্রতীপ হবে না? এই দুইটাও কিন্তু পরস্পরের বিপ্রতীপ কোণ হবে। আর আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। আচ্ছা দেখো তো, এই যে পুরো সেন্টারে মোট কত ডিগ্রি এখানে? 360 ডিগ্রি না? আর অলরেডি কিন্তু 30 30 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত? 300 ডিগ্রি না? আবার আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় কি পরস্পর সমান হবে, অর্থাৎ এটা যদি এক্স হয় এটা হবে এক্স, তার মানে 300 তুমি যদি অর্ধেক করো কত হয়? 150 ডিগ্রি, অর্থাৎ এইটার মানও 150 ডিগ্রি, আবার এইটার মানও কত? 150 ডিগ্রি। এই টাইপের ম্যাথ গুলো কিন্তু আমরা ছোটবেলায় সম্ভবত সলভ করে আসছি, না করলেও দেখা রাখো, এগুলো কিন্তু কনসেপচুয়াল, ত্রিকোণমিতির সঙ্গে খুব বেশি রিলেটেড না, বাট কনসেপ্টটা স্ট্রং হবে তোমাদের। এখন এই যে দুইটা সমান্তরাল আমি আবার সরলরেখা আঁকাইলাম, এখন এই সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ মূলত কারা? আচ্ছা আগে অনুরূপ কোণটা দেখো, এই দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা আর এই হলো গিয়ে তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটাকে আমরা বলবো পরস্পরের অনুরূপ কোণ। কি পরস্পরের অনুরূপ কোণ? আমি লিখতেছি, এটা হলো গিয়ে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সবসময় কি হয়? পরস্পর সমান। আর এটা হলো গিয়ে অনুরূপ কোণ। অনুরূপ কোণও কি হয়? পরস্পর সমান। তো তাইলে এইটা যদি 40 ডিগ্রি হয়, এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি। বুঝছো? এখন অবশেষে আসে যে একান্তর কোণ কি। আমার মনে একটা ছেদক, এইভাবে আমি ছেদ করাইলাম জিনিসটারে, তাহলে আমার এই কোণটা আর এই কোণটা, এদেরকে আমরা বলবো পরস্পরের একান্তর কোণ। মানে দেখো ছেদকের এক পাশে এই কোণটা আর ছেদকের অন্য পাশে এই কোণটা। আবার অনুরূপ কোণের ক্ষেত্রে কিন্তু ছেদকের একই পাশে দুইটা কোণ ছিল। তাহলে বলো তো ভাইয়া, এই যে এই কোণ, এই কোণ আর এই কোণ, এরা দুজন কি পরস্পরের তাহলে অনুরূপ কোণ না? বলো দেখি। আর দেখো তো, এটা কি একটা সরল রেখা না? তাহলে এখানে মোট আমার অ্যাঙ্গেল কত? তাহলে এই কোণটার মান কত? 140 ডিগ্রি হবে না? তাহলে এই কোণটার মান কত? 140 ডিগ্রি। দেখো সব আমাদের কিন্তু হিসাব মিলে গেছে। একটা সরল রেখা আমার মোট, আমি জানি আমার অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, সেটা 40 হলে 100, এটা হবে 140, এটা 40 হলে এটা হবে 140। এবার আমরা জানি এ এর পরস্পর কি? অনুরূপ কোণ। আবার ও ও পরস্পর কি? অনুরূপ কোণ। আমরা জানি অনুরূপ কোণ পরস্পর সমান। সব মিলে গেছে না? আচ্ছা, এখন এই কোণ আর এই কোণ কি বলছি? একান্তর কোণ। হুম, একান্তর কোণ নিয়ে সম্ভবত একটু কাহিনী আছে, বুঝছো?
কাহিনীটা ঠিক একান্ত না, এটার অন্য একটা নাম আছে, আমি একটু কিঞ্চিত ভুল আঁকাইছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইস, মুচ্ছে গেল তো, কেমনটা লাগে। আহা, লাল এসে গেছে, যাক সমস্যা নেই, সমস্যাই সমস্যা। আচ্ছা যাক, বুঝছে না, এটা মনে করো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। কিঞ্চিত ভুল আঁকাইছি, এখানে আঁকাই দিছি ভুল, এইটা হলো কি একান্তর কোণ, ঠিক আছে। এইটাও একান্তর কোণ বলা যায়, বাট ওইটা এখন দরকার নাই, তুমি এইটা বলবা। এই কোণ আর এই কোণ পরস্পরের কি, একান্তর কোণ, ঠিক আছে। তাহলে এইটা আলফা, এইটা হইলো গিয়া আলফা, অর্থাৎ কি একান্তর কোণদ্বয়ের মান কিন্তু পরস্পর কি হবে, সমান হবে। একান্তর কোণের মানও সমান, অনুরূপ কোণের মানও সমান, আবার বিপরীত কোণের মানও কি হবে, পরস্পর সমান। তুমি প্রমাণটা দেখবা, দেখো প্রমাণ তুমি অলরেডি বুঝে গেছো। এই কোণ সাপোজ এইটাই তো মনে করো একটা কোণ, এই কোণের একান্তর কোণ কই, এই কোণের একান্তর হইলো গিয়া আমার ছেদকের অন্য পাশে, ছেদকের অন্য পাশে কি এই কোণটা, না এই কোণটা না, এই কোণটা হবে আমার এর একান্তর কোণ। সাপোজ এটা যদি হলুদ হলুদ, যদিও বোঝা যায় না ঠিক ভালোভাবে, এটা মনে করো হলুদ দেখাইলাম, আর এইটা মনে করো, তাহলে এই দুইটা পরস্পরের কেমন কোণ বলো, এই কোণ আর এই কোণ পরস্পরের কেমন কোণ, একান্তর কোণ। তুমি মিলাই দেখো, এইটা যদি 140 ডিগ্রি হয়, এই কোণটার মান কত হবে, 40 ডিগ্রি হবে না, কারণ এটাও তো একটা সরল রেখা। আবার আমরা কিন্তু বলছি যে একান্তর কোণ পরস্পর সমান, অর্থাৎ এইটা আর এইটা একান্তর কোণ। বুঝতে পারছি। আর প্রথমে যে বলছি এই কোণের সঙ্গে এই কোণের সম্ভবত কিছু একটা নাম আছে, আমার নামটা ভাই সঠিক খেয়াল আসতেছে না, এই জন্য আমি এটা আপাতত বাদ দাও। বাট এই যে বুঝাইলাম যে দুইটা সরলরেখা পরস্পর যদি ছেদ করে, তাহলে আমার কি এই যে মোট দুই জোড়া বিপরীত কোণের সৃষ্টি হয়, এই একটা জোড়া আর এই হইলো গিয়া আরেকটা জোড়া, আর বিপরীত কোণ দ্বয় কিন্তু পরস্পর সমান। আবার এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এদেরকে একটা যদি ছেদ করে, তাহলে ছেদকের একই পাশে, দেখো ছেদকের একই পাশে এই আবার এই, অথবা এই আবার এই, যে দুইটা কোণ এর হলো গিয়ে পরস্পর অনুরূপ কোণ, ঠিক আছে। তুমি আবার এটা বলো না যে ভাইয়া এই কোণ আর এই কোণ হইলো গিয়া অনুরূপ, ঠিক আছে, এমন আবার বইলো না, তাহলে সমস্যা হবে, বুঝছো। তবে একটা কথা, কথাটা কি, ছোট্ট একটা কথা খেয়াল করো। আচ্ছা এই কোণ আর এই কোণ কি পরস্পর, এদের এদের নাম কি, কি বললো এটা, এই কোণ আর এই কোণ নাম কি এদের, অনুরূপ কোণ কিন্তু। তাহলে এই যে এই কোণ আর এই কোণ এদের সম্পর্ক কি, এই কোণ আর এই কোণ, এটাও কিন্তু অনুরূপ কোণ। তাহলে এই কোণ আর কোনটা বলবো, আর এই কোণ, এরা কি পরস্পরের একান্তর কোণ, অর্থাৎ এটাও যদি বিটা কোণ হয়, এটাও কিন্তু বিটা। এভাবে চিন্তা করতে পারো, এই আলফার মান মনে করো 150 ডিগ্রি, এটা যদি 150 ডিগ্রি হয়, এই বিটার মান কত হবে, 30 ডিগ্রি না। এটা যদি মনে করো, আমি যে চিন্তা করতেছি, এটা মনে করো 150, এটা হলো গিয়ে শুধুমাত্র 30, এটা যদি 30 হয়, এইটার মান কত হবে, 150, কারণ এটা যেহেতু একটা সরলরেখা। আবার দেখো এই কোণ আর এই কোণ কি পরস্পরের কি, বিপরীত কোণ না, তা আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান হইলো। আবার এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে, 150 ডিগ্রি, কারণ এই যে অনুরূপ কোণ। আবার এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 30 ডিগ্রি। যেটা তো বোঝাই যায়, কারণ এই কোণ আর এই কোণ তো পরস্পরের অনুরূপ কোণ। আবার এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 30 ডিগ্রি, কারণ কি পরস্পরের বিপরীত কোণ। আবার যদি এটা দিয়ে যদি তুমি চিন্তা করো, এর যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 150 ডিগ্রি, যেহেতু অনুরূপ কোণ। আর এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 150 ডিগ্রি, কারণ বিপরীত কোণ। আবার এটা যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 30 ডিগ্রি, কারণ এক সরল রেখা। আবার দেখো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, কেন, কারণ বিপরীত কোণ। সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন উপরে আসি, দেখো কি বলছে এখানে। এই যে দুইটা আমার সদৃশ কোণী ত্রিভুজ তৈরি হইলো,
এখানে বিভিন্ন অনুপাত সৃষ্টি হয়েছে। আচ্ছা বাজে কয়টা একটু দেখো তো। 10টা বাজে। 10টা বেজে গিয়েছে। আচ্ছা যাক, দেখি পৌনো 7 বাজে। যতদূর আগান যায় আর কি। আর 10 মিনিটের মধ্যে ছুটি দেওয়ার চেষ্টা করব। এই যে ত্রিভুজ পিওএম এবং ত্রিভুজ পি1 ও এম1 এরা বলছে কি সদৃশ। সদৃশ হওয়ার কারণে কি হয়েছে, আচ্ছা আরেকটা কথা, দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হইয়া যায়, আবার একটা ত্রিভুজ আনাই। আচ্ছা ত্রিভুজ আনান লাগবে না আর, এখানেই তো আছে দেয়া। দুইটা ত্রিভুজ যেমন এই ত্রিভুজ আর এই যে বড় পি1 ও এম1 ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি যেহেতু সদৃশকোণী হয়েছে, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি বলবো সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান। একটু আগে বুঝাইছিলাম, মানে একটু আগে বলছিলাম যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, এটা শুধুমাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মনে করো একটা ত্রিভুজ ইন্টারনাল, ঠিক আছে, একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম মনে করো এমন হইলো যে এই যে বাহু আর এই যে বাহু, এই দুইটা বাহুর মান পরস্পর সমান হলো। মনে করো এটা 7, এটাও 7। আচ্ছা বলো তো এটা যদি 7 হয়, এটাও যদি 7 হয়, তাহলে এই ত্রিভুজ এই মানে কি বলে বাহুটার মান কত হইতে পারে? আমি তোমার অপশন দিলাম, এই বাহুটার মান হইতে পারে 15 অথবা 17 অথবা 9 অথবা 16। বলো এই চারটার মধ্যে কোন অপশনটা কারেক্ট? বুঝবা কিভাবে, মানে আমি একটু আগে তোমার বলছিলাম না যে ত্রিভুজ গঠনের শর্ত কি, তিনটা বাহু দেওয়া থাকলে বুঝবো কিভাবে? বড় ছিল। কি বড় হবে? ত্রিভুজের যে কোনো দুইটা বাহু অপর বাহু থেকে বড় হবে, তাই তো? তাহলে 9 হবে। 9 হবে কেন? কারণ 7 আর 7 14। হ্যাঁ 7 আর 7 যোগ করলে 14 হয়, 14 9 থেকে বড়, কিন্তু এই 14 কিন্তু 15 17 অথবা 16 এদের কারো থেকে বড় না। তাই এই টাইপের এমসিকিউ আসলে পারবা? ঠিক আছে, যাই হোক, তো যেহেতু সমান সমান হয়েছে, ধরো এটা 9 আমি লিখলাম আপাতত। তাহলে সমান সমান যেহেতু বাহু বলছে কি সমান সমান বাহুর বিপরীত কোণ, তাহলে এই যে বাহুটা, এই বাহুর বিপরীত কোণ হলো গিয়া এই, আবার এই যে বাহু এই বিপরীত কোণ হলো গিয়া এই। যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান, এর জন্য এই কোণটাও পরস্পর সমান হবে। অর্থাৎ এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটাও হবে 60 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয়, এইটাও হবে 70 ডিগ্রি। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। এইটা তো আমরা আগেই বুঝছি, কিন্তু আমরা যে মূলত যে সমস্যাটা হয় সেটা হলো এইখানে। এই জায়গাটা একটু সমস্যা হয়, এটা একটু বড় করে দিই। আচ্ছা দেখো বড় করছি, এখন কি আমি বলতে পারবো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সদৃশকোণী? আমি বলতে পারবো, জি স্যার। বলতে পারবো, কারণ প্রত্যেকটা কোণ মানে দেখো এইটা হলো গিয়ে সমকোণ, আর এটা জিনিসটা এমন ভাবেই আঁকা যে যেহেতু এটা তো সমকোণ, দেখে যেহেতু সমকোণী ত্রিভুজ, আর এই কোণ আর এই কোণ অ্যাকচুয়ালি পরস্পর কি সমান। এটা যদি 40 ডিগ্রি হয়, এইটা হলো গিয়ে 40 ডিগ্রি, তাহলে অবশ্যই বাকি যে রিমেইনিং একটা কোণ আছে, এই কোণ আর এই কোণ এরাও কিন্তু পরস্পর সমান হবে। হ্যাঁ এটা 60 হলে এটাও 60 হবে, এটা 50 হলে এটাও 50 হবে। এই জন্য যেহেতু তিনটা এর প্রত্যেকটা কোণ এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সাথে সমান, তাই এই দুইটা ত্রিভুজকে আমরা অবশ্যই সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। এখন এই সদৃশকোণী যখন হবে তখন কি হয় দেখো, যখনই দেখবা যে সদৃশকোণী ত্রিভুজ তুমি পাইছো, সাপোজ আমি যদি বাহুর নামকরণ করি, হ্যাঁ এইটা হলো গিয়ে মনে করো এ বি সি, এটা নামকরণ করলাম ডি ই এফ। সাপোজ একটু খেলা খেলি, ঠিক আছে, খেলাটা এমন, এই যে কোণ, এই কোণটা মনে করো নাম দিলাম আলফা, হ্যাঁ, আর এই কোণটার নাম দিলাম আলফা। তার মানে এই কোণের মান যত, এই কোণের মান ধইরা নাও তত। হ্যাঁ এইটা যদি 40 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হবে। আমি এটার সঙ্গে করতেছি না, হ্যাঁ, কারণ এটা দেখানোর দরকার আছে, নাহলে তোমরা আবার পরীক্ষা হলে আউলাই যাও অনেক সময়। আবার মনে করো এই যে কোণ, এই কোণটার মনে করো আমি নাম দিলাম থিটা, আর এই কোণ তাহলে থিটা, মানে আমি বুঝাইতেছি এই কোণ আর এই কোণ পরস্পর সমান।
তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ কোণ, এইটা ঠিক আছে, বাট কোন কোন কোণগুলা পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা সদৃশ কোণ দেখো তো। এই কোণ আর এই কোণ পরস্পর সমান, আবার এই কোণ আর এই কোণ পরস্পর সমান, আবার এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এই যে বললাম, এতটুকু ক্লিয়ার? জি এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমার পরবর্তী লাইন হলো, দেখো, সমান সমান কোণ। যেমন এই ক্ষেত্রে আমার কি, এই যে সমকোণ, এই সমকোণের ক্ষেত্রে প্রথম ত্রিভুজে আমার এই বিপরীত বাহুকে এসি, তাই না? এসি তো সমকোণের বিপরীত বাহু জি স্যার। এসি। আবার এইখানে এই এই সমকোণ, আবার এই ত্রিভুজের সমকোণকে, এই কোণটা, এই সমকোণের বিপরীত বাহুকে নাম কি? ডিএ। ডিএফ। তারপরে সমকোণেরটা তো তুমি দুইটা ত্রিভুজে করলা। আচ্ছা, কাজ করে আলফা কোণ হিসেবে করি। আলফা কোণের বিপরীত বাহু কোনটা এই ত্রিভুজে? বিসি না? বিসি। বিসি। আর অন্য ত্রিভুজে আলফা কোণের বিপরীত বাহু কোন, মানে বিপরীত বাহুর নাম কি বলো? ডিই। ডিই। গুড। এখন থিটা, থিটা কোণের সাপেক্ষে বলো তো। এই যে থিটা কোণ, থিটার বিপরীত বাহু এবি। এবি। আর পরের ত্রিভুজে ইএফ। দেখো আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কি করছি, প্রত্যেক ক্ষেত্রে আমি কিন্তু এই ত্রিভুজের বাহুগুলা উপরে রাখছি, আর এই ত্রিভুজের বাহুগুলা কিন্তু দেখো আমি নিচে রাখছি। এটা কিন্তু দরকার, ইম্পর্টেন্ট। যখন তুমি এভাবে করবা, তখন তুমি বলতে পারবে এদের অনুপাতগুলো পরস্পর সমান হবে। মানে কি, এই অনুপাত সমান সমান এই অনুপাত সমান সমান এই অনুপাত। বুঝছো? এটা হলো গিয়া সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়ের, বিপরীত বাহুদ্বয়ের কি সমান? অনুপাত পরস্পর সমান হবে। বুঝছো? এটা একটা ধ্রুবক। তাহলে একটা কাজ করি তো, মনে করো এদিকে তো আমি পুরো একদম সম, কি বলে এটারে, সমকোণী সদৃশ ত্রিভুজ নিছি। বাট আমি যদি সমকোণী না নিই, আমি অন্য র্যান্ডম যে কোনো টাইপের একটা ত্রিভুজ তো নিতেই পারি। সাপোজ এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ নেই, ঠিক আছে, ধরে নাও এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমি বললাম যে এই কোণটা আলফা, আর এই কোণটার আলফা, মানে এই দুইটা পরস্পর সমান। যেহেতু সদৃশ কোণ এগুলো, এই এটা হলো গিয়ে সমবাহু, দুইটা হলো গিয়ে সমবাহু এবং সদৃশ কোণী, মানে বলতে পারো দুইটা আসলে সর্বসম টাইপের। আচ্ছা দাঁড়াও, সমবাহু তো করার দরকার নাই। আচ্ছা, যা এগুলো জাস্ট সদৃশ কোণী, ঠিক আছে, সমবাহু ধরল। আমি নিজেই আউলাই গেলাম, ধুর, প্রশ্নই করতে ইচ্ছে করে না। আচ্ছা যাক, দেখো আগে কোন নামকরণ করি। এটা মনে করো নাম হলো গিয়ে থিটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এর নাম হলো গিয়া থিটা। তাহলে আমারে তুমি সম্পর্কটা একটু লেখা দাও তো। আচ্ছা, বাহুর নামকরণ করি। এ বি সি, এটা হলো গিয়ে ডি ই এফ। এখন বলো তো, এই আলফা কোণের সাপেক্ষে কি লিখবো? সমান সমান কোণ। দেখো এই যে এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটো হলো গিয়ে পরস্পর সমান কোণ। সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে আলফা কোণের বিপরীত বাহুকে, আলফা কোণের বিপরীত বাহু হলো গিয়া বিসি। সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়, তাই আলফা কোণ এখানে বিপরীত বাহু হলো গিয়ে বিসি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আলফা কোণের বিপরীত বাহুর নাম কি? ডিএফ। আমি বলছি সমান সমান কোণের এই যে বিপরীত বাহুদ্বয়ের অনুপাত, তাহলে বিসি কে ভাগ করলাম ডিএফ দিয়ে, আমি অনুপাত পাইয়ে গেলাম। এখন শুধুমাত্র আলফা কোণের সাপেক্ষে করছো, সিগমা, সরি, থিটা কোণের সাপেক্ষে করলে কি হয় দেখো তো, পরস্পর সমান হবে। থিটা কোণের সাপেক্ষে করো এসি বাই ইএফ। হ্যালো, বুঝতেছো? তো স্যার এই, নেট দিচ্ছিল না। আচ্ছা যাক, দেখো তো আমি যে লেখছি বুঝছো কিনা। এই যে কোণ সি, কোণ সি এইটা, আর এই কোণটা কোণ এফ, এই দুটো গিয়ে পরস্পর কোণ দুটো সমান আর কি, বুঝছো? এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু, এখানে এক্ষেত্রে বিপরীত বাহু হলো গিয়ে এ বি,
আর এই কি বলে এইটার বিপরীত বাহু হলো কি এই যে ডিই, তাহলে আমি লিখবো কি এবি বাই ডিই। এই পরস্পর যে অনুপাতগুলো সমান হবে এটা বুঝছো? জি স্যার। সামনে আগাবো, জি স্যার আগান। এটা ইম্পর্টেন্ট, এইখানে একটা লাইন লাগছে সেটার জন্য। দেখো তাহলে যেহেতু পিওএম আর এই যে পি1 ওএম1 এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয়েছে, এর ফলে আমি কি লিখতে পারি পিএম, দেখো এই লাইনটার দিকে একটু তাকাও, এই লাইনটা লিখতে পারি কিনা জাস্ট আমার একটু বলো। বা বোঝো নাই কিনা সেটা বলো, বুঝলে সামনে যাব। বোঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা দেখো তো পরের লাইনটা তো বোঝাই যায়, জাস্ট এই পিএম এই ওপিটারে কি করছে, ওপিটারে এইখানে লেখছে আর পি1 এম1 কে ওপির জায়গায় লেখছে, ঠিক আছে, বাকি সব সেম। এই লাইন থেকে এই লাইন বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এইখানে প্রত্যেকটা এইখানে থেকে এইখানে সেম ভাবেই গেছে, আবার এখান থেকেও দেখো জাস্ট পিএম বাই পি1 এমন এর জায়গায় ওএমটা নিচে আনছে আর পি1 এমনটা ওএম এর জায়গায় আনছে, বুঝছো? এই এই প্রক্রিয়াটার নাম জানি কি গেলাম ভুইলা, মানে মাঝে মাঝে সিলি অনেক জিনিস মনে থাকে না। এই অনুপাত সমূহের প্রত্যেকটি ধ্রুবক বা কনস্ট্যান্ট, এই অনুপাত সমূহকে কি বলে? ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। অর্থাৎ হুম এই পিএম বাই পি1 এমন সমান সমান কি লাগছে ওপি বাই ওপি1, আবার ওপি বাই ওপি1 সমান সমান লাগছে কি ওএম বাই ওএম1। মানে অনেকটা এমন যে দেখো আমি যদি তোমার সাইন দিয়ে বুঝাই, এই বাহু আর এই বাহুর যে অনুপাত সমান সমান এই বাহু এবং এই বাহুর অনুপাত সমান সমান এই বাহু এবং এই বাহুর অনুপাত। আচ্ছা একটা কাজ করে আমি এক লাইনে লিখে দিই, তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার হবে। দেখো এই পিএম পি1 এমন এই দুইটার যে অনুপাত সমান সমান এই ছোট ত্রিভুজের ও এম নাও, আবার বড় ত্রিভুজের ও এম1 নাও, তারপরে ছোট ত্রিভুজের ওপি নাও, আবার বড় ত্রিভুজের ও পি1 নাও, এইগুলোর অনুপাতগুলো পরস্পর সমান হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, এই কথাটাই জাস্ট তারা বলছে, আর কিছুই না। হুম এখন এইখানে কি বলছে যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই যে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো করলাম এদের স্পেশাল কিছু নাম আছে, আমি আগেই বলছি। দেখো এটা কিন্তু সিন না, এটার উচ্চারণ হলো গিয়ে কি সাইন। হ্যাঁ, এখানে তুমি ফুল এটা বানানটা দেখবে যে সাইন, যদিও ফুলটা লেখা লাগে না, আমাদের সাথে লেখা লাগে, বাট জান না রেখো সাইন। এটার নাম কস লিখি কস, বাট এটার ফুল নাম হলো গিয়া কোসাইন। এটার আমরা ট্যান লিখি, বাট এটার ফুল নাম হলো গিয়া ট্যানজেন্ট। তারপরে এটার আমরা কোসেক লিখি, কোসেকের ফুল নেম হলো গিয়া কোসেক্যান্ট। এটার সেক লিখি, বাট সেকের ফুল নেম হলো গিয়া সেক্যান্ট। এটার আমরা কট লিখি, বাট কটের ফুল নেম হলো গিয়া কোট্যানজেন্ট, ঠিক আছে। সাইন আছে না, এই যে সাইন, সাইন মানে হলো গিয়া বিপরীত বাহু বাই অতিভুজ। অনেকে সূত্র দেয় যে সাগরের লবণতে, আমি মোটামুটি শিওর তুমি হয়তো বা যেদিকে পড়ো সেখানে ওই সূত্রটা তুমি শুনছো যে সাগরে লবণতে, সাগর মানে সাইন, লবণ বলতে তারা বোঝায় লম্ব, আর অতি বলতে তারা অতিভুজকে মিন করে। শুনছো আগে এটা? জি স্যার। হ্যাঁ শুনছো। সাগরে লবণতি, তারপরে কি বলো কবরে ভূততি নাকি, কবরে ভূততি, এটা আমরা শিখছি তো ভূমি বাই অতি ভুজ। আর ট্যানের সূত্রটা হলো গিয়ে টেরা লম্বা ভূত, মানে ট্যান সমান সমান লম্বা মানে লম্ব আর ভূত মানে হলো গিয়ে ভূমি। তারা এইভাবে পড়ায়, বাট এটা আমি প্রিফার করি না, এজন্য আমি এখানে পড়ি না, আমি এই বইতে যেভাবে লেখা এইটা পড়াই। আর আমি মুখস্থ করতাম কেমনে, পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিল, ঠিক আছে, এভাবে বলতাম তাড়াতাড়ি। বিপরীত অতি শূন্য অতি বিপরীত সন্নিহিত, এইভাবে বলতে বলতে মনে রাখতাম সাইন কস ট্যান বিপরীত অতি শূন্য অতি বিপরীত সন্নিহিত, এইভাবে মনে রাখতাম জিনিসটা। আর তারপর জাস্ট মনে রাখতাম, দেখো সাইন থিটা সমান সমান কি রাখছে পিএম বাই ওপি, কিভাবে লাগছে এইটা মনে করো আমাদের থিটা, আর এখানে বলছে কি সাইন থিটা, এটা কেমন অনুপাত, কেমন ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা।
হ্যাঁ, সাইনের অনুপাত। সাইন মানেই বোঝায় যে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এই যে থিটাটা আমি দেখতেছি, এই থিটার সাপেক্ষে বিপরীত বাহুকে পিএম, তাহলে লিখলাম পিএম। পিএম কে ভাগ করবো অতিভুজ দিয়ে, অতিভুজ কত? ওপি। তাহলে নিচে লিখলাম ওপি। এই লেখাটা যে লিখছি কোনো সমস্যা? না স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে এই যে কস থিটা, এই দেখো এই যে থিটা, এই কোণটা শুধুমাত্র এটার সাপেক্ষে আমি ত্রিকোণমিতির গুণপদ গুলো বের করতেছি। কস মানে হলো কি সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই থিটার সাপেক্ষে সন্নিহিত বাহু কে? ও এম। অতিভুজ কে? ওপি। তাহলে সন্নিহিত বাহু ও এম ডিভাইডেড বাই ওপি, ও এম ডিভাইডেড বাই ওপি। আবার ট্যান থিটা মানে কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু হিসেবে আমার আছে কে? পিএম। আর সন্নিহিত বাহু হিসেবে আছে কে? ও এম। তাহলে পিএম বাই ও এম, এই যে দেখো পিএম বাই এম। দেখলা কার সাথে ধরতে পারছো? জি স্যার। আর যে সাইন আছে না, সাইনের উল্টা, মানে করো সাইনের উল্টা হইল গিয়ে কোসেক। দেখো লেখছে কি? কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটা উল্টা হইল গিয়ে কোসেক থিটা। তাহলে সাইন থিটার মান যদি হাফ হয়, তাহলে কোসেক থিটার মান কত হবে? হাফের উল্টা। হাফের উল্টা হইলে কত হয়? 2 না? 2 হয়। তাহলে সাইন থিটার বিপরীত হলো গিয়ে কোসেক থিটা। আবার এই যে কস থিটা দেখতে আসো না, এই কস থিটার বিপরীত হলো গিয়ে সেক থিটা। কজের বিপরীত কে? কজের বিপরীত হলো গিয়া সেক। আর ট্যানের বিপরীত কে? ট্যানের বিপরীত হলো গিয়া কট বা কোট্যানজেন্ট, নাম দিয়ে বসে যায়। ট্যান কট, ট্যান কট, ট্যান কট, সাইন কোসেক। আর একসাথে উচ্চারণ করতাম যে কস সেক, কস সেক। এভাবে মনে রাখতাম যে কসের উল্টা সেক, কস সেক, সাইন কোসেক, ট্যান কট। মনে থাকবে? তাহলে সাইন সাইন থিটা যদি বিপরীত বাহু বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই বিপরীত বাহু না? জি স্যার। কস থিটা যদি সন্নিহিত বাহু বাই অতিভুজ হয়, তাহলে কট থিটা সমান সমান কি হবে? কট থিটা সমান সমান কি হবে বলো? দেখো কট থিটা সমান সমান হবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমি একটু ট্রিক খাটাইছি, আমি মানে এভাবে মানে একটা সাইকোলজিক্যাল গেম খেলছি, বাট তুমি তো মেবি লাইভ ছিল না। কস থিটা প্রথমে আমি প্রশ্ন করছি, কস থিটা সমান সমান যদি সন্নিহিত বাহু বাই অতিভুজ হয়, তো তোমার মনের সময় চিন্তা করতেছে আমি প্রশ্ন করবো সেক থিটা। সেক থিটা হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু, বাট আমি প্রশ্ন করছি কট থিটা সমান সমান কি? কট থিটা সমান সমান ট্যানের উল্টা, মানে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। হ্যালো, আশা করি এগুলো তোমাদের মনে থাকবে। তাহলে লক্ষ্য করি, দেখো সাইন থিটা, এই সাইন থিটা দেখো, এই সাইন কিন্তু আলাদা কিছু বুঝায় না, বা শুধুমাত্র সাইনের কোনো ভ্যালু নাই, আবার শুধুমাত্র থিটারও কোনো ভ্যালু নাই। কিন্তু সাইন আর থিটা বা সাইন থিটা দিয়ে কিন্তু এটা বুঝায় না যে সাইনের সঙ্গে থিটা গুণ আকারে আছে, না, তা বুঝায় না। তা বুঝায় কি? বুঝায় যে এই সাইন থিটা প্রতীকটি থিটা কোণের সাইনের অনুপাতকে বোঝায়, এই সাইন ও থিটার গুণফলকে বুঝায় না। ঠিক আছে? আলাদা আলাদা ভাবে থিটা বা সাইন এর কোনো অর্থ বহন করে না। আশা করি বুঝছো। হ্যালো, জি স্যার। এগুলো বুঝছো? জি স্যার। কেমন লাগছে বলো, সহজ কিনা? সহজ লাগছে? ও স্যার অনেক সোজা। আচ্ছা, অনেক সহজ যদি লাইগা থাকে তাহলে একটা, আজকে আর আগাবো না বেশি দূর। অনেক চাইছিলাম তো আজকে পুরো উদাহরণ কাজ সব শেষ করাবো, বাট আমার নিজেরই আর কারেন্ট নাই। বাট যা যা বুঝাইলাম, এখানে আর কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো ভালো মতো রিভিশন দিও, এগুলো আজকের পড়া। ঠিক আছে? আচ্ছা। আগামী দিন হলে কেউ অবেদ আছে কিছু সূত্র, তোমার তো মনে অলরেডি মুখস্থ আছে, সূত্র কি তুমি মুখস্থ করছো? জি স্যার করছিলাম। তোমার তো মুখস্থ আছে, যাক ওই অবেদ গুলার প্রমাণ সহকারে আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।